উন্নত সেবার দাবি আর দুর্ব্যবহারের প্রতিবাদে বিএসএমএমইউ পরিচালকের কক্ষে তালা ঝুলিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা। পরিচালকের পদত্যাগ দাবি করেছেন তারা। বৃহস্পতিবার প্রথমে শাহবাগের সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা, পরে হাসপাতালে ফিরে যান। তাদের অভিযোগ, নিম্নমানের খাবারের অভিযোগ জানাতে গিয়ে খারাপ আচরণের শিকার হতে হয়েছে। বৃহস্পতিবার রাতে বিএসএমএমইউ ভবনে এভাবেই বিক্ষোভ করেন ছাত্র জনতার আন্দোলনে আহতরা। এ সময় প্রতিদিন তাদের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে সেবা নিতে এসে উল্টো ভোগান্তিতে পড়ার দাবি করেন বিক্ষোভকারীরা। আমাদের যেখানে খাবারের সমস্যা, প্রতিদিন ভাই আমাদেরকে খাবার দেয়। সকালবেলা এক নাস্তা প্রতিদিন, আল্লাহ 30 দিন। দুপুরবেলা ভাই এক টুকরা মাছ, একটু ভাত দেয়, ভাগ করে ভাত দেয়। এসব অভিযোগ নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে দেখা করার চেষ্টা করেন চিকিৎসাধীনরা। তবে এ সময় দুর্ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তারা। আমরা ওনার কাছে কোনো একটা ওষুধের কাগজ নিয়ে আসলে উনি বলতো যে এটা এরকম হবে না, ওরকম হবে, বলে আমাদের সাথে বাজি বিহেভ করতো। পরে পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এক মাঝে ওরা আমাদের সাথে গন্ডগোল লাগায় দেওয়ার কালীনই আমার পেটের ভিতরে এমন লাথি মারছে। আমাদের একটা কর্মসূচি আছে, তার পদত্যাগ। আমাদের এই পদত্যাগের প্রথম কর্মসূচি হিসাবে তার রুমে তালা মেরেছি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন আন্দোলনে আহতরা। সে সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের আশ্বাসে সড়ক ছাড়েন তারা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 43তম বিসিএস এর গেজেট থেকে বাদ পড়ার কারণ জানেন না 227 জন বঞ্চিত প্রার্থী। এই বঞ্চিতের ঘটনা 24-এর চেতনার সাথে সাংঘর্ষিক বলছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলে চাকরি থেকে বাদ দেওয়াটা অমানবিক। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, কেউ চাইলে পুনর্বিবেচনার আবেদন করতে পারবে। বিসিএস সহ অন্য সরকারি চাকরি হওয়ার পরও পতিত আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে ভেরিফিকেশনের নামে বহু প্রার্থীকে বাদ দেয়া হয়। 2023 সালে 43তম বিসিএস এর সব প্রক্রিয়া শেষ করে 2805 জনকে নিয়োগের সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন। এরপর যাচাই বাছাই শেষে গত 15 অক্টোবর 2064 জনকে চূড়ান্তভাবে নিয়োগ দিয়ে প্রথম গেজেট প্রকাশ করা হয়। কিন্তু 30 ডিসেম্বর নতুন করে আরও 168 জনকে বাদ দিয়ে 1896 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়। আমরা প্রথমবার যখন গেজেটে আমাদের সেকেন্ড গেজেটের নাম যখন আসে, আমাদের নাম যখন দেখলাম আমাদের নাম নেই, আমরা কেউ কল্পনাও করতে পারিনি। আমরা একাধিকবার এই নামগুলো আমরা পড়েছি, আমরা এতটাই বিস্মিত ছিলাম। আগামী 5 জানুয়ারির মধ্যে গেজেটে অন্তর্ভুক্ত করে 15 জানুয়ারিতে চাকরিতে যোগদানের দাবি জানিয়েছেন বঞ্চিতরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় তারা জানান, বাদ পড়াদের কারোরই রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না। আমরা কেন গেজেট বঞ্চিত হলাম, বা আমরা গেজেটে একবার অন্তর্ভুক্ত হয়ে আবার কেন আমি একজন মানুষকে ফাঁসি দিতে গেলেও সে তার অপরাধ সম্পর্কে জানে, আমি কেন জানি না যে আমি কেন বঞ্চিত হয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, চাকরির ভেরিফিকেশনে কারো নামে ফৌজদারি মামলা আছে কিনা, কেউ অপরাধী কিনা, শুধু সেটি দেখা উচিত। এসব বঞ্চিতদের দ্রুতই গেজেটে অন্তর্ভুক্ত করা উচিত। মানে চাকরি প্রত্যাশীর বিরুদ্ধে যদি কোনো রাষ্ট্রীয় ফৌজদারি মামলা না থাকে, কোনো অপরাধ না থাকে, কোনো খুনের মামলা না থাকে, তাহলে অবশ্যই তাদের মেধা এবং যোগ্যতার বিচার করা উচিত। কারণ আমরা মেধা এবং যোগ্যতাটাকে আফোল্ড করার জন্যই, আমরা নিশ্চিত করার জন্যই কিন্তু আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, কেউ আবেদন করলে পুনর্বিবেচনা করা হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দিনের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এই দাবিতে মধ্যরাতে ক্যাম্পাসে হয়েছে বিক্ষোভ মিছিল। এ সময় ছাত্রদলের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের বিরোধিতার অভিযোগ আনেন তারা। তবে একে অপপ্রচার বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। শিক্ষার্থী বিক্ষোভে মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দ্রুত ডাকসু নির্বাচনে রোডম্যাপ ঘোষণার পাশাপাশি সিন্ডিকেট বৈঠকে ছাত্রদলের ডাকসু নির্বাচনের বিরোধিতার প্রতিবাদও জানিয়েছে তারা।
রাত 12টার দিকে জিয়া হল এলাকা থেকে শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষুব্ধদের মিছিল। উপাচার্যের বাসভবনের সামনে হয়েছে সংক্ষিপ্ত সমাবেশ। ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে। যদি ছাত্রদল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, এই ক্যাম্পাসে ছাত্র দলেরও কবর রচিত হবে। অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। তবে এই ঘটনার শুরু বৃহস্পতিবার বিকেলে সিনেট ভবনে তখন বসে সিন্ডিকেট বৈঠক। এতে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের অংশ নেওয়ার খবরে সেখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরাও। উপাচার্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে সেই বৈঠকেই ডাকসু নির্বাচনের রোডম্যাপ চায় শিক্ষার্থীরা। তবে ছাত্রদল এ সময় বিরোধিতা করে বলে অভিযোগ ওঠে, কিন্তু এসব অভিযোগ অস্বীকার করেছে তারা। ডাকসু তো আমি এবং আমরা অবশ্যই চাই, এটা আমাদের অধিকার, কিন্তু হচ্ছে গিয়ে ডাকসু করার জন্য বর্তমান যেই লেভেল প্লেইং ফিল্ডটা দরকার সেটা কিন্তু নেই। একটা বিশেষ গোষ্ঠী মব কালচারের মাধ্যমে সেটাকে রূপ দিল যে ছাত্রদল ডাকসু চায় না এবং ভিসি মহোদয়কে আমরা হেনস্থা করেছি। তো আমি একটু দায়ভার নিয়ে বলতে পারি যে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ভিসি মহোদয় এমন কিছু বলতে পারে যে ওনাকে আমরা হেনস্থা করেছি, তাহলে সেটার যেই শাস্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সেটা আমি মাথা পেতে নিব। ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল ও শিক্ষার্থীদের এই অবস্থান সামনে আরও বড় বিরোধ তৈরি করবে কিনা এখন সেই শঙ্কায় সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুলশানের বাসভবনে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 8টার দিকে গুলশানে যান তিনি। এ সময় সেনাপ্রধানের সাথে ছিলেন তার স্ত্রী। তাদের স্বাগত জানান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। খালেদা জিয়ার বাসভবনে সেনাপ্রধান ও তার স্ত্রী প্রায় 40 মিনিটের মতো অবস্থান করেন। সেনাপ্রধান বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 7 জানুয়ারি রাত 10টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন বলে জানা গেছে। রাজনৈতিক তর্ক বিতর্কে আওয়ামী লীগের দুর্নীতি ধামাচাপা পড়ে যাচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যুৎ খাতকে আওয়ামী লীগ অর্থ পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে বলেও দাবি তার। বৃহস্পতিবার গুলশানের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতের নানা দুর্নীতির চিত্র তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। বিদ্যুৎ খাতের দুর্নীতি, অনিয়ম ও টাকা পাচারের ফিরিস্তি নিয়ে বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনের শুরুতেই আওয়ামী লীগ সরকারের দুর্নীতির নানা চিত্র তুলে ধরা হয়। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের দুর্নীতি আর অনিয়ম আড়ালে চলে যাচ্ছে। ক্ষমতায় গেলে দুর্নীতিতে জড়িত সবার বিচার করা হবে বলেও জানান মির্জা ফখরুল। এরা এক ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের বারবার বলা দরকার। এই কথাগুলো না বললে আপনার আওয়ামী লীগের যে দুর্বৃত্তায়ন এবং আওয়ামী লীগের ধ্বংস করে দিয়েছে দেশটাকে, এটা আমি আমাকে যে ভাষায় বলতে যে ফোকলা করে দিয়েছে, এটা কিন্তু মানুষ আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য আমাদেরকে বারবার এটা বলা দরকার। পরে বিদ্যুতের দাম বাড়ানো, জনগণের কাছ থেকে সারচার্জের নামে টাকা কাটা সহ নানা অনিয়মের চিত্র তুলে ধরেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তারা বুঝতে পেরেছিল এই খাত থেকে কুইক মানি বানানো যায় এবং কোনো হিসাব না দিয়ে, কারণ বিদ্যুৎটা তো হাওয়া, বিদ্যুৎ তো দেখা যায় না। এমন এই ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের কোন মেশিনের কত ক্যাপাসিটি, কে এটাকে আইডেন্টিফাই করেছে এবং সেই মেশিনগুলো এফিসিয়েন্সি কি, এগুলো সম্বন্ধে তো কেউ কোনো বিশ্লেষণ করে না, দেখেও না। সুতরাং এই ক্যাপাসিটি চার্জের নামে অনেক টাকা বের করে নিয়ে যাওয়া যায় এবং তাই বের করে নিয়ে গেছে। আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে দুর্নীতির কারণে 2027 সাল থেকে দেশ ভয়াবহ বৈদেশিক মুদ্রা সংকটে পড়বে বলেও আশঙ্কা করা হয় বিএনপির সংবাদ সম্মেলনে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশজুড়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ভাস্কর্য তৈরি করে সরকারি টাকা অপচয়ের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া মুজিব কিল্লা নির্মাণ করে ২,০০০ কোটি টাকা তছরূপের অনুসন্ধানও করবে সংস্থাটি। বৃহস্পতিবার কমিশন বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। ৫ই আগস্ট সরকার পতনের পর সারা দেশে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুরাল ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা। জন্মশতবার্ষিকী উপলক্ষে শেখ মুজিবুর রহমানের ১,২০১টি ভাস্কর্য ও মুরাল স্থাপন করে আওয়ামী লীগ সরকার। আর সব মিলিয়ে ১৫ বছরে ১০,০০০-এর বেশি মুরাল ভাস্কর্য স্থাপন করা হয়। এইসব স্থাপনা নির্মাণে কত টাকা অপচয় হয়েছে তা অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক। দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য মুরাল সরকারি অর্থ অপচয় এবং তছরূপের মাধ্যমে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণের অভিযোগের প্রেক্ষিতে এই কমিশন কর্তৃক এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ২,০০০ কোটি টাকায় ১৬ জেলায় ৫৫০টি মুজিব কেল্লা নির্মাণ করা হয়। বিপুল টাকা খরচ করে মানহীন সামগ্রী দিয়ে নির্মিত এসব কেল্লা এরই মধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মুজিব কিল্লা নির্মাণ সংস্কার উন্নয়ন প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট ঠিকাদার অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা তছরূপ, অতিরিক্ত বিল দেয়া সহ বিভিন্ন অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মুরাল বা কেল্লা নির্মাণ করে অর্থ আত্মসাৎকারীদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের কথা জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান চৌধুরীর বক্তব্যকে হাস্যকর বলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি প্রশ্ন করেন, ৭১-এ জামায়াত নেতাদের ভূমিকা কি ছিল, তারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন। বৃহস্পতিবার দুপুরে সিলেটে যুব এশিয়া কাপ জয়ী ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা জানানোর শেষে তিনি কথা বলেন। রুহুল কবির রিজভী আরও বলেন, জামায়াতের আমির বলেছেন দেশের সেনাবাহিনী আর তারা ছাড়া কোনো দেশপ্রেমিক নেই। তার ওই বক্তব্য হাস্যকর। এ সময় ৭১-এ ওই ইসলামপন্থী রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল তা নিয়ে প্রশ্ন তুলে রিজভী বলেন, আজ তারা বলে বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই। এই ধরনের বিভ্রান্তি তৈরি করলে মানুষ তাদের নিয়ে হাসবে বলেও মন্তব্য করেন রিজভী। ইসলামপন্থী সেই রাজনৈতিক দল যে আপনাদের ৭১-এর ভূমিকা কি ছিল, আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন, আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন। বাংলাদেশে কেউ দেশপ্রেমিক নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমিক। এই ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ ১৫ই জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। ভোট বাতিলে ইসির ক্ষমতা বাড়ানো, ইভিএম পদ্ধতি বাতিল, নির্বাচনী অপরাধের শাস্তি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করে প্রস্তাবনা চূড়ান্ত করা হয়েছে বলেও নিশ্চিত করেছে নির্বাচন সংস্কার কমিশন। আগামী ৩ জানুয়ারি তারা সরকারের কাছে রিপোর্ট আকারে জমা দেবার কথা রয়েছে। এর আগে গত ৩ অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা যে ৬টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দিয়েছিলেন তার মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনও ছিল। সংস্কার কমিশনগুলোকে কাজ শুরুর ৯০ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশও দেওয়া হয়। ভারসাম্য রেখে পরাশক্তি দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। সাবেক কূটনীতিকেরা বলছেন, পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর দেশের অর্থনীতি ও কূটনীতিতে বিশেষ ভূমিকা রাখতে পারে। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে আলোচনা হতে পারে। চীনে ওয়াং ইর আমন্ত্রণে ২০ জানুয়ারি ৩ দিনের সফরে বেইজিংয়ে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর পররাষ্ট্র উপদেষ্টাকে এই প্রথম দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানালো কোনো দেশ।
নানা ইস্যুতে যখন ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে, তখন চীনের এমন কূটনৈতিক তৎপরতা ঘিরে চলছে নানামুখী আলোচনা। এক্ষেত্রে ঢাকাকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের। যারা পাওয়ারফুল নেইবার আছেন স্পেশালি, অবশ্যই তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন রয়েছে, বাট নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার ওন ইন্টারেস্ট। আমরা আমাদের নিজেদের ইন্টারেস্টকে জলাঞ্জলি দিয়ে ওনাদের সাথে সুসম্পর্ক রাখবো, এটা আসলে ঠিক না। এখানে আপনার ব্যালেন্স করার একটা বিষয় রয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রায় বরাবরই পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছে চীন। এরই ধারাবাহিকতায় অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ বিনিয়োগ করে আসছে দেশটি। এছাড়াও রোহিঙ্গা সংকট সমাধানে মধ্যস্থতার দায়িত্বে রয়েছে বেইজিং। তাই অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তার স্বার্থেই বেইজিংকে পাশে রাখতে চায় ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার এবারের চীন সফরে এ বিষয়ে আলোচনার সম্ভাবনা দেখছেন সাবেক কূটনীতিকেরা। বর্তমান আর্থিক সংকট নিরসনের জন্য আমাদেরকে খানিকটা সহায়তা করতে পারে, যেটা আগের সরকার প্রধানের সফরের সময়তেও আলোচনা হয়েছিল। আমার যেটুকু মনে পড়ে যে চীন আমাদের $5 বিলিয়ন বাজেট সাপোর্ট আমাদেরকে দিতে পারে, অথবা আমাদের যে রফতানি, তাদের কাছ থেকে যে আমরা আমদানি করি, সেটাকে সমর্থন করার জন্য একটা ফান্ড তারা করতে পারে। অন্তর্বর্তী সরকারের পক্ষে চীনকে এখনই বড় ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়া কঠিন বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে এক জরুরি সভা শেষে এই সিদ্ধান্ত জানান উপাচার্য সালেহ হাসান নকিব। এর আগে সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। পোষ্য কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেয় আন্দোলনকারীরা। রোববারের মধ্যে দাবি আদায় না হলে ক্লাস পরীক্ষা বন্ধের হুঁশিয়ারি দেন তারা। পরে রাতে শিক্ষার্থীদের নিয়ে জরুরি সভা ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভা শেষে উপাচার্য কোটা বাতিলের সিদ্ধান্ত জানান। প্রক্রিয়ার ভেতর দিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটার সম্পূর্ণ অবলুপ্তি এবং সেটার জন্য যা কিছু করণীয় সেটা করার ব্যাপারে আমি আমার অঙ্গীকার ব্যক্ত করছি। খুলনায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তের হামলায় 8 শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড়ে এই হামলার ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি জানান, নগরীর শেখ পাড়ার সমাজসেবা অফিস থেকে অনুষ্ঠান শেষে ফেরার পথে 20 থেকে 25 জন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের বাধা দিতে গেলে নারী সহযোদ্ধাদের ওপর হামলা চালানো হয়। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় রাতে শিববাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমার উপরে চড়াও হয়, তো আমার উপরে তারা যখন চড়াও হয় তখন আমাদের নারী সহযোদ্ধারাও এগিয়ে আসে এবং তারা নির্লজ্জভাবে, পৈশাচিকভাবে তারা আমাদের নারী সহযোদ্ধাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমাদের নারী সহযোদ্ধাদের শ্লীলতাহানির চেষ্টা করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে পায়ের রগ কেটে সলিমপুর ইউনিয়ন শ্রমিক দলের নেতা আরমান হোসেনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:15টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যা 6:30টার দিকে একটি চায়ের দোকানে বসেছিলেন আরমান হোসাইন। একটি ফোন এলে তিনি সেখান থেকে অন্য জায়গায় চলে যান। এর কিছুক্ষণ পর চিৎকার শুনে এগিয়ে আসে এলাকাবাসী। এ সময় আহত আরমানকে দেখতে পায় তারা। গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিলে চিকিৎসক আরমানকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, জড়িতদের ধরতে কাজ শুরু হয়েছে। রাঙামাটির ননিয়ারচরে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। এ সময় উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি অস্ত্র। বৃহস্পতিবার ভোরে উপজেলার প্যাড়াছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্যারাছড়া এলাকার ইউপিডিএফ এর গোপন আস্তানায় অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে এক ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বেশ কিছু সন্ত্রাসী আহত অবস্থায় জঙ্গলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি অ্যাসল্ট রাইফেল, মেশিনগানের 2 রাউন্ড গুলি, 90 রাউন্ড রাইফেলের গুলি, একটি ওয়াকিটকি সেট ও 12টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়াদের ধরতে অভিযান চলছে। ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। উত্তর পশ্চিম থেকে আসা কুয়াশা ছেয়ে আছে রাজধানী সহ উত্তর ও মধ্যাঞ্চলে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, এমন পরিস্থিতি থাকতে পারে আরও কয়েকদিন। তবে এই মাসে মাঝারি থেকে তীব্র একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে সারা দেশে। বৃহস্পতিবার সকাল থেকে দেখা গেছে কুয়াশার দাপট। ভর দুপুরে তাপমাত্রার পারদ উঠানামা করছে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের কর্মজীবীরা। তাই শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুন জ্বালিয়ে উষ্ণ হবার আয়োজন নগরবাসীর। ঢাকার শীতের তীব্রতা দেখে মনে হচ্ছে যে হয়তো ঢাকার পার্শ্ববর্তী বিভাগের থেকে ঢাকার মধ্যে বেশি শীতটা আছে এখন। প্রথমে তো বোঝা যায় নাই, কালকে থেকে যে মোটা সোয়েটার পরা লাগতেছে। এর এক পর্যন্ত তো মোটামুটি হালকা পাতলা আরামই ছিলাম। রিক্সা চালাতে সমস্যা, ঠান্ডার সমস্যা হইতেছে, হ্যাঁ, এই জন্য মাথা মুখে রেখে আসছি। আবহাওয়া অধিদপ্তর বলছে, শীত মৌসুমের শুরুতে ডিসেম্বরে তাপমাত্রা খুব একটা কমেনি, ছিল না ঘন কুয়াশাও। গত মাসের 3টি লঘুচাপের প্রভাবে এমন হয়েছে। তারা বলছে, বছরের সবচেয়ে শীতল মাস জানুয়ারি। তাই এই সময় কুয়াশার চাদরে ছেয়ে গেছে রংপুর, সিলেট, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী পর্যন্ত, যা আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। তবে এই মাসে 2-3টি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। ফগি কন্ডিশন, তারপরে আমরা হিউজ ডাস্ট পার্টিকেল আছে, এই কারণে আমরা সানশাইন আরও কম থাকবে। অটোমেটিক্যালি এই বছরও জানুয়ারিতে দিনের তাপমাত্রা অনেক কম থাকার সম্ভাবনা রয়েছে। 6-7 তারিখে পরে প্রথমে মৃদু থেকে মাঝারি কোল্ড ওয়েভ আসবে, তারপরে স্পেলে আবার একটু তাপমাত্রা বাড়বে। সেকেন্ড উইক বা থার্ড উইকে যায় অনেক জায়গায় তাপমাত্রা মৃদু থেকে মাঝারি, এমনকি কিছু কিছু জায়গায় তীব্র কোল্ড ওয়েভ আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলছে, 15 জানুয়ারির পর দক্ষিণ বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার একটি রূপ নিতে পারে নিম্নচাপে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শীত পরিস্থিতি নিয়ে জানাতে পটুয়াখালী ও ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি পটুয়াখালী থেকে, জানাবেন আমাদের সহকর্মী মোখলেসুর রহমান। মোখলেসুর, পটুয়াখালীতে আজকে শীতের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে? যে আপনি জানেন, গত প্রায় 1 সপ্তাহ ধরেই পটুয়াখালী দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে পটুয়াখালী সহ তীব্র শীত জেঁকে বসেছে এবং তার সাথে ঠান্ডা এবং বাতাস বইছে। বাতাসে একেবারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে এবং এই আবহাওয়া পরিস্থিতির কারণে এই জেলার সর্বত্রই ঠান্ডাজনিত সমস্যায় বিশেষ করে শিশু এবং বয়স্করা সব থেকে বেশি কষ্ট পাচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে শিশুদের জন্য বরাদ্দকৃত 40টি বেডের বিপরীতে প্রতিদিন শতাধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে এবং আপনাকে আরও বলি যে এখানকার যারা চিকিৎসক আছেন তারা সার্বজনীনভাবে চেষ্টা করে যাচ্ছেন এইসব শিশুদের যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে যাওয়ার জন্য, কিন্তু অপ্রতুল শয্যার কারণে মূলত এই ঠান্ডাজনিত সমস্যা নিয়ে এসেও তাদের মেঝেতে থাকতে হচ্ছে কিংবা একই বেডে 2-3 জন করে ঠাসাঠাসি করে থেকেও আসলে চিকিৎসা সেবাটা যেভাবে পাওয়ার কথা সেভাবে নিতে পারছে না, কারণ বেড সংকট। এবং আপনি জানেন যে আজকে শুক্রবার, আজকে কিন্তু একদম বন্ধের দিন। তারপরেও আপনি দেখবেন যে শিশু ওয়ার্ডগুলোতে ঠাসাঠাসি করে রুগী থাকছে এবং ঠান্ডাজনিত এই সমস্যার কারণে বয়স্কদের মধ্যেও একটা মানে ঠান্ডাজনিত রোগ, যেমন কাশি, হাঁচি এবং অন্যান্য যে রোগগুলি থাকে সেগুলো খুব প্রকট আকার ধারণ করেছে। সেখানেও শয্যা সংখ্যার সংকট রয়েছে। তো
এই পরিস্থিতিতে জেলায় যে ঠান্ডাজনিত সমস্যা দূর করার জন্য প্রতি বছর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠনের মধ্য থেকে গরম কাপড় বিতরণের একটা প্রবণতা থাকলেও এই বছর তার সম্পূর্ণই বিপরীত, যে কারণে মানুষ অনেক কষ্ট পাচ্ছে ঠান্ডার কারণে। এবং এই ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য এই গরিব মানুষদের কাছে এমন কিছুই নেই। আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, গত 3 মাসে এই ঠান্ডাজনিত সমস্যায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 7 জন শিশুর মৃত্যুর ঘটনা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং আপনি জানেন যে এই হাসপাতালের এই ব্যবস্থা উন্নত করার জন্য বিভিন্ন সময় মানুষ দাবি করে আসলেও তার আসলে কোনো প্রতিফলন দেখা যায়নি। তো এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। মোখলেসুর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি ঠাকুরগাঁওয়ে, সেখান থেকে জানাবেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, উত্তরাঞ্চলের ঠাকুরগাঁও সহ আশপাশের জেলাগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন? আজকে তাপমাত্রা কত? আর আমরা দেখতে পাচ্ছি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বেশ কুয়াশাচ্ছন্ন। আবহাওয়া অফিস থেকে সবশেষ কি জানানো হয়েছে? কবে নাগাদ তীব্র বা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে? আপনারা জানেন দ্বিতীয় ঠাকুরগাঁও এই জেলায় কিন্তু বরাবরই শীত বেশি হয়ে থাকে। আজকেও কিন্তু শীতের ব্যতিক্রম ঘটেনি। আমি একটু পরিস্থিতিটা দেখাতে যাচ্ছি। এই ঠাকুরগাঁও শীত প্রধান এলাকা, এই জেলায় কিন্তু প্রতি বছরে শীত বেশি হয়ে থাকে। তবে এবারে আমরা একটু ব্যতিক্রম দেখছি, কারণ ডিসেম্বরের শেষ ভাগ পর্যন্ত কিন্তু ঠাকুরগাঁওয়ে তেমন শীত অনুভূত হচ্ছিল না। এই কারণে কিন্তু এখানকার মানুষরা ভাবছিলেন শীত হবে কি হবে না, এরকম একটা আশঙ্কার মধ্যে ছিলেন। কিন্তু ঠাকুরগাঁয়ে গত 4 দিন থেকে যে অবস্থা বিরাজ করছে, এটি একবারে ঠাকুরগাঁয়ের স্থানীয় মানুষরা মনে করছেন যে এটা বছরের সর্বোচ্চ শীত অতিবাহিত হচ্ছে। তারপরেও কিন্তু এখানে সর্বোচ্চ শীত অতিবাহিত হলেও কিন্তু এখানকার পরিস্থিতিটা আমরা জানতে পারছি না, কারণ ঠাকুরগাঁয়ে কোনো আবহাওয়া অফিস নেই। এই আবহাওয়া অফিস না থাকার কারণে কিন্তু এখানকার প্রকৃত আবহাওয়ার খবরটা কিন্তু এখানকার স্থানীয় মানুষরা পান না। এ কারণে শীত কখন আসে আর কখন যায় এখানকার জানার কোনো উপায় নেই। শীত বেশি হওয়ার কারণে এখানকার বর্তমান মানুষের যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, একবারে গরম কাপড় আর আগুন পোহানো ছাড়া কিন্তু একেবারে উপায় নেই। এখানে বিশেষ করে ছিন্নমূলের মানুষেরা এবং কৃষক শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন, কারণ আপনারা জানেন এটি একটি কৃষকের কৃষি উৎপাদনের একটি ভরা মৌসুম। এই ভরা মৌসুমে কিন্তু কৃষকরা এই ঠান্ডার মধ্যেই কিন্তু ফসল উৎপাদনে চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন। তবে কৃষি শ্রমিকদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি, তারা বলছেন এখানে কিন্তু তারা খুব বেশি সময় কাজ করতে পারছেন না, কারণ বেশি সময় কাজ করলে কিন্তু হাত পা ঝিমঝিমাচ্ছে। মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে যাচ্ছেন না। যারা বাইরে যাচ্ছেন তারাও কিন্তু আগুন ছাড়া কিন্তু রক্ষা পাচ্ছেন না। তারা কিন্তু বলছেন যে খুব বেশি সময় থাকলে কিন্তু শরীর একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। বিশেষ করে শরীরের যে অংশগুলো কাপড় ঢাকা থাকে না, হাত এবং পা, এগুলো কিন্তু মানুষের একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু জনজীবন যদি আমরা বলতে চাই যে একটি বিপর্যয় অবস্থার মধ্যে কিন্তু দিনকাল পার হচ্ছে। এখানে গত 3 দিন কিন্তু আমরা সূর্যের মুখ দেখতে পাইনি। গতকালকে দুপুরের পরে সূর্যের মুখ দেখার পরে কিন্তু আজকে কিছুটা শীত অনুভূত হচ্ছে, তা কম অনুভূত হচ্ছে। তবে গতকালকার থেকে কম অনুভূত হলেও কিন্তু এটা খুব একটা কম নয়। আর এখানে কিন্তু দিন দিন শিশু এবং বৃদ্ধ রোগীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে যে শীতবস্ত্রের প্রয়োজন, এখানে যে পরিমাণ শীতবস্ত্রের প্রয়োজন, প্রায় 18 লক্ষ মানুষের এখানে বসবাস, এখানে যে পরিমাণ শীতবস্ত্রের প্রয়োজন সেটা কিন্তু এখানে সেইভাবে বিতরণ করা হচ্ছে না। এখানকার যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু বিভিন্ন ইউনোদের মাধ্যমে বিতরণ করেছেন, এবং জেলা প্রশাসক ইরশাদ ফারজানা তিনি কিন্তু আমরা গভীর আমরাও বুঝতে পারছি তীব্র শীতে একেবারেই জবুথবু অবস্থা মানুষের। শীত পরিস্থিতি নিয়ে পটুয়াখালী এবং ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মাদক পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে কুষ্টিয়া। স্থানীয়রা বলছেন ভারতের সঙ্গে 28 কিলোমিটার সীমান্ত অরক্ষিত থাকায় বাড়ছে মাদক চোরাচালান। সেখান থেকে সহজে রেল কিংবা সড়ক পথে এসব মাদক চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন স্থানে। বিজিবির তথ্য বলছে গত বছরের শেষে 6 মাসে 50 কোটি টাকার মাদকের চালান ধরা পড়েছে। তবে ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। গেল 15 ডিসেম্বর কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেন থেকে 6 কোটি টাকার এলএসডি জব্দ করে বিজিবি। এর 1.5 মাস আগে একই ট্রেন থেকে 11 কোটি টাকার এলএসডি জব্দ করা হয়। এছাড়া সড়ক পথে জব্দ করা হয়েছে ইয়াবা সহ বিভিন্ন মাদক।
কুষ্টিয়ার দৌলতপুরে ভারতের সঙ্গে ৪৬ কিলোমিটারের সীমান্ত রয়েছে। এর মধ্যে ১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বাকি উন্মুক্ত অংশ দিয়ে প্রতিদিনই বিপুল মাদক ঢোকার কথা জানিয়েছেন স্থানীয়রা। বিজিবির অভিযান বা প্রশাসনিক অভিযানে মাদক আটক হচ্ছে, কিন্তু কোনো ধরনের মাদকের যে মূল হোতা বা বিক্রেতা এরা কেউ আটক হচ্ছে না। আশপাশে যাতে বর্ডারগুলো আছে এবং বর্ডারগুলো আশপাশে থেকে মাদকতা বেশি আসছে আর কি। এই মাদকতা আমাদের ধরেন আশপাশে যেমন যুব সমাজ নষ্ট করে ফেলছে। সচেতন মহলের দাবি, বড় চালান জব্দ হলেও মাদক ব্যবসায়ীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। এতে বন্ধ হচ্ছে না চোরাচালান। যে যারা এর সাথে জড়িত তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, বা প্রশাসন যেভাবে সুযোগ করে দিচ্ছে, প্রশাসনের যে অংশটা সুযোগ করে দিচ্ছে আমরা তাদেরকেও আইনের আওতায় দেখতে চাই। গার্জিয়ান সচেতন হতে হবে। গার্জিয়ান সচেতন কি করবে? যদি মাদক যদি ওপেন বিক্রি বন্ধ না করা যায় বা এর ব্যাপ্তিটা না নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আগামীতে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলে আমি মনে করি। পুলিশ বলছে, সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় কাউকে আটক করা যাচ্ছে না। তবে পাচার বন্ধে অভিযান চলমান থাকার কথা জানিয়েছে বিজিবি। জনগোষ্ঠীকে সাথে নিয়ে সীমান্ত এলাকা এবং আমাদের অন্যান্য অঞ্চলে যারা বসবাস করছেন সবাইকে নিয়ে আমরা যদি একটা সম্মিলিতভাবে একটা প্রতিরোধ গড়ে তুলি, তাহলে আমাদের এ ধরনের যে কোনো অন্যায়ের প্রচেষ্টাকে আমরা নস্যাৎ করতে পারবো। গত ৩ মাসে বিজিবির অভিযানে প্রায় ২০ কোটি টাকার মাদক জব্দ করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেস্তোরাঁয় খেতে, পোশাক কিনতে কিংবা বিমান ভ্রমণে বাড়তি খরচ করতে হবে ভোক্তাদের। এসব পণ্য ও পরিষেবার ওপর কর বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্টরা বলছেন, এনবিআরের ভ্যাট বাড়ানোয় মূল্যস্ফীতি বাড়তে পারে। চাপে পড়বেন উদ্যোক্তা ও ক্রেতারা। তবে অর্থ উপদেষ্টার দাবি, অত্যাবশ্যক পণ্যে শুল্ক তুলে নেয়ায় জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। চড়া নিত্যপণ্যের বাজারে ক্রমে ভারী হচ্ছে খরচের বোঝা। এবার ভালো রেস্তোরাঁয় খেতে, কেনাকাটা কিংবা ঘুরতেও বাড়তি টাকা গুনতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সুপারিশে রেস্তোরাঁয় ভ্যাট ৫% থেকে ১৫% করার পরিকল্পনা নিয়েছে এনবিআর। নন এসি হোটেলের ভ্যাট ৭.৫% থেকে বাড়িয়ে দ্বিগুণ করা হচ্ছে। ব্র্যান্ডের পোশাক, মিষ্টির দোকানেও গুনতে হবে ১৫% কর, যা আগে ছিল ৭.৫%। ফলে ভোক্তাদের পাশাপাশি চাপ বাড়বে ব্যবসায়ীদেরও। ডিটারজেন্ট, সাবান, তামাক আমদানিতেও সম্পূরক শুল্ক বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বিমানের টিকিট, ড্রাইভিং লাইসেন্স করতেও ব্যয় বাড়বে। জিনিসপত্রের দাম বৃদ্ধি পাশাপাশি যদি এই ভ্যাটের আরেকটা বোঝা চাপিয়ে দেওয়া হয়, আমার মনে হয় বর্তমান সরকারের জন্য এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায় কম হয়েছে, প্রবলেম আছে। আপনি রাজস্ব আদায়ের ক্ষেত্র বাড়ান, যারা ভ্যাট দিচ্ছে না, স্ট্রিট ফুড, ছোট ছোট ব্যবসায়ী, কেউ ভ্যাটের আওতার মধ্যে নাই। আমরা যারা কমপ্লায়েন্স মেনে ব্যবসা করছি, আমাদের উপর সমস্ত খরচ। এই ব্যাপার কতদিন চলবে? ব্যবসা কি কর্পোরেটদের হাতে তুলে দিবে সব? তবে অর্থ উপদেষ্টার দাবি, আইএমএফ এর প্রস্তাবে নয়, রাজস্ব বাড়াতে এই কর বাড়ানো হচ্ছে। এতে নিত্যপণ্যের দাম বাড়বে না। এই সমস্ত আর্গুমেন্ট ঠিক এসে টেকে না। আমি তো বলছি না ভাতের রেস্টুরেন্ট অন্য রেস্টুরেন্টে যাবে, আর থ্রেশহোল্ড আছে যার টার্নওভার ৫০ লাখ টাকার উপরে, তারাই খালি এটার মধ্যে আসবে, আর অন্য কোনো ব্যবসাদার এটার মধ্যে আসছে না। অর্থনীতিবিদেরা বলছেন, সরকার কর বাড়ালেও রাজস্ব আদায় প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে সাধারণ মানুষ যাতে বেশি ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর দিতে হবে। সব রেস্টুরেন্টে কিন্তু ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস নাই। যদি ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস থাকে, অটোমেশনের আওতায় যদি না আনে, তাহলে এইটা সরকারের একচেকারে এই টাকাগুলো পৌঁছবে কিনা সেটা নিয়ে অনেক সময় কিন্তু প্রশ্ন থাকে, যে জনগণ ভ্যাট দিচ্ছে কিন্তু সেই ভ্যাটটা সরকারি কোষাগারে যাচ্ছে কিনা, সেটাও কিন্তু প্যারালালি কাজ করতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে ৪৩ ধরনের পণ্য ও সেবায় ১৫% ভ্যাট আরোপের প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছে এনবিআর। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কন্টেইনার ও খোলা পণ্য হ্যান্ডলিংয়ে ২০২৪ সালে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। তবে একই সময়ে বন্দরে জাহাজের উপস্থিতি কমেছে প্রায় ৬.৫%। সম্মিলিত উদ্যোগে সক্ষমতা বলছে কর্তৃপক্ষ। আর ব্যবহারকারীরা বলছেন, আন্তর্জাতিক প্রতিযোগিতা মোকাবেলায় আরও আধুনিক করতে হবে বন্দরকে। বিশ্বব্যাপী মন্দার প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও রাজনৈতিক অস্থিরতায় উত্তাল ছিল গেল বছরটি। এর মধ্যেও কন্টেইনার হ্যান্ডলিংয়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশের প্রধান সমুদ্র বন্দর।
2024 সালে চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে 32,75,000 এককের কিছু বেশি, যা আগের বছরের তুলনায় প্রায় 2,24,000 একক বেশি। কন্টেইনারের পাশাপাশি আশার আলো জাগিয়েছে খোলা পণ্য হ্যান্ডলিংয়ের কার্যক্রম। এক বছরে বেড়েছে প্রায় 37.5 লাখ মেট্রিক টন। কঠিন পরিস্থিতিতেও সমন্বিত উদ্যোগের ফল মিলেছে জানান বন্দর চেয়ারম্যান। জাহাজের আমরা কিছু ম্যানেজমেন্ট করেছি যাতে আমরা 100% পার্ট ইউজ করতে পারি এবং 100% কার্গো হ্যান্ডলিং করতে পারি। আমরা কাস্টমস, দেন এনবিআর, পোর্ট এবং রেলওয়ে আমরা কিন্তু সম্মিলিতভাবে কাজ করেছি। কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ের সংখ্যা বাড়লেও বন্দরে জাহাজ আসার পরিমাণ কমেছে। তবে আমদানি রপ্তানি দিয়ে সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া সঠিক নয় বলে মনে করেন বন্দর ব্যবহারকারীরা। সক্ষমতা বাড়াতে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার তাগিদ তাদের। চট্টগ্রাম বন্দর অনেক বেশি আগে থেকে স্মার্ট বন্দর হিসেবে কাজ করছে। সামনে যে আমাদের রোজা যে একটি বড় উৎসব, সেই রোজাকে কেন্দ্র করে কিন্তু এখন নতুন করে যে এলসিগুলো আপনার ওপেন করা হচ্ছে, সেই এলসিকে টার্গেট করে কিন্তু আমাদের বাংলাদেশে একটা বড় ভলিউম, আমার ধারণা যে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে কিন্তু আসা শুরু হবে। যদি সকল ধরনের আমদানি পণ্য ডিপোগুলো থেকে ডেলিভারির অনুমতি দেওয়া হয়, তাহলে ডিপো সেক্টরে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট আসবে। 2024 সালে প্রায় 5,055 কোটি টাকা রাজস্ব আয় করেছে চট্টগ্রাম বন্দর। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নিত্যপণ্যের চড়া দামের মধ্যেই বাজারে কমেছে সবজির দাম। এ বিষয়ে আরও জানতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা। মুসা, ময়মনসিংহে কি অবস্থা দেখতে পাচ্ছেন? সবজির বাজার কেমন আজকে? আমি এই মুহূর্তে কিন্তু ময়মনসিংহের যে বৃহত্তম কাঁচা বাজার, পাইকারি বাজার, মেসুয়া বাজার, সেই মেসুয়া বাজারে রয়েছি এবং আমরা এখানে দেখেছি যে আসলে এই বাজারটি কিন্তু অনেক ভোর থেকেই কিন্তু ক্রেতা বিক্রেতাদের আনাগোনা শুরু হয়ে যায় এবং এটি একটি পাইকারি বাজার এবং এখানে ময়মনসিংহের যে চরাঞ্চল রয়েছে, সবজি ভান্ডার ক্ষেত্র চরাঞ্চল, সেই চরাঞ্চলের সবজিগুলি কিন্তু এখানে চলে আসে এবং এই বাজার থেকে কিন্তু অন্যান্য যে বাজার রয়েছে সেই বাজারগুলি কিন্তু সবজি কিন্তু এখান থেকে সরবরাহ করা হয়। আমি যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু সবজি বিক্রেতারা কিন্তু এখন ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখেছি যে সব ধরনের সবজির দাম কিন্তু অনেকটাই কমে গেছে। এর কারণ হিসাবে ক্রেতা বিক্রেতারা যেটি বলছেন যে আসলে এই মৌসুমে কিন্তু প্রচুর পরিমাণ সবজি আমদানি হচ্ছে, যার কারণে দাম অনেকটাই কমে গেছে। আমরা বাজার ঘুরে দেখেছি যে যেই আলু কয়দিন আগেও কিন্তু 80 টাকায় 100 টাকায় বিক্রি হতো, সেই আলু কিন্তু এখন আমরা দেখেছি যে এখানে পাইকারি বাজারে 35 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কিন্তু কাঁচামরিচ, যে কাঁচামরিচ 300 টাকা 200 টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু আজকে মাত্র 30 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া একটি লাউ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়, কফি বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকায় এবং সব ধরনের সবজি কিন্তু দাম কমে গেছে। টমেটো বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকায়। এছাড়া সব ধরনের যে শাক রয়েছে সেই শাকের দামও কিন্তু অনেকটাই কমে গেছে এবং এই প্রভাব কিন্তু ময়মনসিংহের সবগুলি বাজারে কিন্তু একই চিত্র। যদিও এটি পাইকারি বাজার, এখানে দামটা অনেকটাই কম। এখান থেকে ময়মনসিংহের যে আরও যে ছোট ছোট বাজার রয়েছে সেই ছোট ছোট বাজারে কিন্তু এখান থেকে যে পাইকারি ক্রেতা রয়েছে তারা এখান থেকে কিনে ওইখানে নিয়ে বিক্রি করছেন। সেখানে যদিও দাম কিছুটা বেশি, তবুও অনেকটাই কমে গেছে এবং ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যেটি বলেছেন যে তারা এই মৌসুমে, এই শীতের মৌসুমে শীতের যে সবজি সেই সবজি কম দামে কিনতে পেরে তারা কিন্তু খুশি হয়েছেন। অন্যদিকে বিক্রেতারা বলছেন তারা কিন্তু লসের মধ্যে পড়েছেন, তাদের উৎপাদন খরচই উঠছে না, এরকম বিক্রেতারা আমাদেরকে বলেছেন। তারা ক্ষেত থেকে সরাসরি কিন্তু সেই ভোরবেলা কিন্তু এখানে সবজি নিয়ে এসেছেন বিক্রি করার জন্য, কিন্তু কাঙ্ক্ষিত দাম কিন্তু তারা পাচ্ছেন না। একটি লাউ যেখানে 50-60 টাকা কয়েকদিন আগেও বিক্রি হয়েছে, সেখানে কিন্তু আজকে মাত্র 15 থেকে 20 টাকায় তাদেরকে কিন্তু এটি বিক্রি করতে হচ্ছে এবং এই অবস্থা কিন্তু আরও কিছুদিন থাকবে এবং আবহাওয়া অনুকূলে থাকায় কিন্তু প্রচুর পরিমাণ সবজির আমদানি হয়েছে, আমদানি বেড়েছে, যার কারণে কিন্তু দাম অনেকটাই পড়ে গেছে এবং হয়তো সামনে যদি আবহাওয়া খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে দামও বাড়ার আশঙ্কা রয়েছে এবং এই কারণে কিন্তু আরও কিছুদিন সবজির যে মূল্য সস্তা অবস্থা সেটি কিন্তু অব্যাহত থাকবে বলে ক্রেতা বিক্রেতা উভয়ই আমাদেরকে জানিয়েছেন এবং মানুষ কিন্তু আসলে অনেক দিন পর কিন্তু কম মূল্যে সবজি কিনতে পেরে কিন্তু আসলে স্বস্তির নিঃশ্বাস কিন্তু ফেলেছেন এবং ক্রেতারা কিন্তু অনেকটাই খুশি। আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে তারা কিন্তু
অল্প সবজি কিনে নিয়ে যেখানে বাড়ি ফিরতে হতো সেখানে কিন্তু তারা কিন্তু অল্প টাকায় কিন্তু ব্যাগ ভর্তি সবজি নিয়ে কিন্তু বাজার থেকে কিন্তু তারা কিন্তু ফিরতে পারছে, যদিও অন্যান্য নিত্যপণ্যের যে মূল্য সেটি কিন্তু আসলে অপরিবর্তিত রয়েছে। এই সবজির দামের ক্ষেত্রে যে সেটি কিন্তু ক্রেতারা আশা করছেন যে আরো কিছুদিন কিন্তু তারা এই দামে সবজি কিনতে পারবেন। এই ছিল ময়মনসিংহের মেসুয়া বাজার থেকে সবজির বাজার দর নিয়ে সর্বশেষ অবস্থা। ময়মনসিংহের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু সালেহ মুসা। বিদায়ী বছরে সবল ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে অস্বাভাবিক হারে। ওয়ান ব্যাংকের মুনাফায় প্রবৃদ্ধি শতভাগেরও বেশি। ট্রেজারি বিলে, বন্ডে বিনিয়োগ ও ডলার বেচা কেনার মাধ্যমেই মূলত ব্যাংকগুলোর এই মুনাফা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদ হার বাড়ানোর সুবিধা জনসাধারণ না পেলেও ভালোভাবেই ঘরে তুলেছে ব্যাংকগুলো। আইএমএফের পরামর্শে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দফায় দফায় ঋণের সুদ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদ হার 5 থেকে বাড়িয়ে এখন 10%। এ পন্থার সুফল সাধারণ মানুষ না পেলেও পেয়েছে দেশের ব্যাংক খাত। চলমান আর্থিক সংকটের মধ্যেও বিদায়ী বছর পরিচালন মুনাফা বেড়েছে বেশিরভাগ ব্যাংকের। 129.91% বেড়েছে ওয়ান ব্যাংকের পরিচালন মুনাফা। 2023 সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল 361 কোটি টাকা, এবার তা হয়েছে 850 কোটি টাকা। 72 ভাগের বেশি বেড়ে 2400 কোটি টাকা হয়েছে ব্র্যাক ব্যাংকের পরিচালন মুনাফা। 2023 সালে এ মুনাফা ছিল 1393 কোটি টাকা। রেকর্ড 2375 কোটি টাকা পরিচালন মুনাফা পূবালী ব্যাংকের। প্রবৃদ্ধি 51.66%। ব্যাংকটিতে 14,500 কোটি টাকার আমানত বেড়েছে। সিটি ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে 2287 কোটি টাকা, ডাচ বাংলা ব্যাংকের 2285 কোটি টাকা। এছাড়া পরিচালন মুনাফা বেড়েছে এশিয়া ইস্টার্ন, মিউচুয়াল ট্রাস্ট, এক্সিম, ওয়ান, মার্কেন্টাইল, মেঘনা ও শাহজালাল ইসলামী ব্যাংকের। হাতে টাকা থাকা ব্যাংকগুলোর বেশিরভাগই সরকারি ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করেছিল। তারা 5 থেকে 6% সুদে টাকা জমা নিয়ে সেই টাকা 12 থেকে 13% সুদে ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করেছে। এই সুদের পার্থক্যই ব্যাংকগুলোর মুনাফা অনেক বাড়িয়েছে বলে মনে করছেন। গত বছরের তুলনায় যেটা আমাদের 1788 কোটি টাকা বেশি গত বছরের চেয়ে। এটা আমাদের একটা বড় সাফল্য যে অনেক বাধা বিপত্তির মধ্যেও আমাদের বেশ কিছু পদক্ষেপ ছিল, যে কারণে আমরা এই অর্জনটা করতে পেরেছি। অনিয়ম, দুর্নীতি ও সুশাসনের তীব্র ঘাটতির কারণে গত 1.5 দশক ধরেই দেশের ব্যাংক খাত ধারাবাহিকভাবে দুর্বল হয়েছে। তবে 2024 সাল ছিল ব্যাংক খাতের জন্য ইতিহাসের সবচেয়ে নাজুক বছর। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।